আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম প্রতীক্ষার পুরুষ। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম প্রতীক্ষার পুরুষ। যে ট্রেনের পৌঁছবার কথা বিকেল 3টে, সেটা এলো 7টা 10-এ। 4 ঘন্টা লেট। অবশ্য ভারতীয় রেলওয়ের খুব স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে, কিন্তু জয়দেব ভেবে পাচ্ছিল না কি করবে। শেষ বাস 4টে 30-এ, তারপর যাওয়ার আর কোনো উপায় নেই। অথচ কাল সকাল 8টার মধ্যে হাজির না হলে 3 লাখ টাকার অর্ডারটা হাতছাড়া হয়ে যাবে। ট্রেন যত লেট করছিল তত উত্তেজনা বাড়ছিল। এখন কেমন যেন অসাড় হয়ে গেছে মাথার ভেতরটা। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠে সে চারপাশে তাকালো। বিরাট জংশন স্টেশন। ট্রেনটা যদি ঘন্টাখানেক লেট করতো এত বড় ক্ষতি হতো না। বাসে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছতে 6 ঘন্টা লাগবে। যদি ভোর 6টার বাস ধরা যায় তো 12টার আগে তো যাওয়া যাবে না। অথচ 8টার সময় চোপড়া বেরিয়ে যাবে বাগান থেকে। এখন একটিই ভরসা, যদি ট্যাক্সি পাওয়া যায়। অনেক টাকা নেবে তা নিক, কিন্তু 3 লাখ টাকার যে অর্ডার, তাতে 75,000 টাকা নিট লাভ। ওভারব্রিজে দাঁড়িয়েই ঠান্ডা বাতাসের স্পর্শ পেল জয়দেব। তারপরেই টের পেল গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। অন্ধকারে আকাশটার চেহারা বোঝা যাচ্ছিল না। এখন মনে হলো মেঘ জমে আছে চাপ হয়ে। মনে মনে বলল সে, সোনাই সোহাগা। ওভারব্রিজ থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখল বৃষ্টিটা বেশ তড়িবৎ করেই নামছে। এর আগের বার যখন এই জায়গায় সে এসেছিল তখন দেখেছিল রিক্সা, বাস, ট্যাক্সির বিরাট দঙ্গল গমগম করছে। এখন গোটা 10 রিক্সা আর কয়েকটা ট্যাক্সি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। সুটকেস হাতে জয়দেব দাঁড়াতেই একটা লোক ছুটে এলো। টাউনে যাবেন সাহেব? ঘাড় নাড়ালো জয়দেব, তারপর জিজ্ঞাসা করলো, তোমার ট্যাক্সি আছে? হ্যাঁ সাহেব, পক্ষীরাজ, স্টার্ট নেব আর উড়ে যাবে। জায়গাটার নাম বলে জয়দেব জিজ্ঞেস করল, কত নেবে? মাথা ঝাঁকালো লোকটা। নেওয়ানির কথা ওঠে না সাহেব, আমি যাব না। কেন? কত দিতে হবে বলো না। 2টো পুল গড়বড় আছে, জল বেড়েছে নদীতে, গেলে ফেঁসে যাব। লোকটা সরে গেল চটপট। জয়দেব ঠোঁট কামড়ালো। আজ সকালে কার মুখ দেখে উঠেছিল কে জানে। নদীতে বর্ষার সময় জল বাড়তেই পারে, কিন্তু পুলটা গড়বড়ে থাকবে কেন? এক এক করে প্রত্যেকটা ট্যাক্সিওয়ালার কাছ থেকে ওই একই জবাব শুনল সে, কাল ভোর 6টার আগে বাস নেই। আর যদি সাহেব রাতটা এখানকার কোনো হোটেলে থাকেন তাহলে 4টে নাগাদ ট্যাক্সি স্টার্ট করতে পারে, কিন্তু রাস্তা খারাপ বলে 4 ঘন্টার গ্যারান্টিটা দেওয়া যাচ্ছে না। তবে আপ ডাউন ভাড়া দিলে ড্রাইভার প্রাণপণ চেষ্টা করবে পৌঁছে দিতে। তবু কিছুটা মাটি পাওয়া গেল। চোপড়া সাহেবের বেরুবার কথা 8টায়। 5-10 মিনিট দেরি হতেও তো পারে। তাছাড়া রাস্তা যে খারাপ তা না দেখলে তো ঠিক বলা যাচ্ছে না। এতক্ষণে একটু ধাতস্থ হলো জয়দেব। যে টাকা লোকটা চাইছে তা হিসেবের থেকে অনেক বেশি, কিন্তু 75,000 টাকার কথা ভাবলে নস্যি। আপাতত রাত্রের জন্য একটা আস্তানা দরকার। যদি সম্ভব হয় চোপড়াকে ট্রাঙ্কলে ধরতে পারলে সব কিছু সুরাহা হয়ে যাবে। জয়দীপ ঠিক করলো ড্রাইভারটাকেই বলবে শহরের কোনো ভালো হোটেলে তাকে নিয়ে যেতে। সেখান থেকেই ভোর 4টের সময় যাত্রা শুরু করবে। এই সময় প্রথম লোকটা দৌড়ে তার কাছে চলে এলো। সাহেব, আপনার কপাল খুব ভালো। ওই যে সাদা অ্যাম্বাসেডরটা দেখছেন, ওটা হরিণবাড়ির। ওটাই আপনি চলে যান। হরিণবাড়ি কোথায়? আপনি যেখানে যাবেন তার 1 ঘন্টা আগে হরিণবাড়ি। ও কি যাবে? জয়দেব চিন্তা করছিল দ্বিতীয় প্রস্তাবটা। তারপর বৃষ্টির মধ্যে এগিয়ে গেল অ্যাম্বাসেডরটার দিকে। টিপ টিপ জলের ফোঁটা, কিন্তু তেমন ভেজাচ্ছে না। একটা বুড়ো নেপালি ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে। তাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো জয়দেব, কোথায় যাবেন ভাই? হরিণবাড়ি। পলাশহাট ওখান থেকে কত দূর? 1 ঘন্টার রাস্তা। আমাকে পলাশহাটে পৌঁছে দিলে কত নেবে? আমি আজ পলাশহাটে যেতে পারবো না, হরিণবাড়ি অবধি যেতে পারেন। কেন, 1 ঘন্টার রাস্তা যেতে পারবে না? না সাব,
রাত হয়ে যাবে খুব, তাছাড়া নদীর জল বেড়েছে। জয়দেব নিরাশ হলো। তাহলে আর কি হবে? সঙ্গে সঙ্গে তার খেয়াল হলো, আজ রাত্রিরে যদি হরিণবাড়িতে পৌঁছানো যায় তাহলে কাল ভোরে সেখান থেকে রওনা হলে ৮টার অনেক আগেই পলাশহাটে পৌঁছানো যাবে। এখান থেকে ভোর ৪টেতে রওনা হয়ে ঝুঁকি নিতে হবে না। এতক্ষণে বেশ আরাম লাগলো তার। সে জিজ্ঞাসা করলো, তোমার গাড়ি কি হরিণবাড়ির? হ্যাঁ সাব। তুমি বলতে পারো হরিণবাড়িতে থাকার জায়গা আছে কিনা? হ্যাঁ সাব, একটা গেস্ট হাউস আছে, খালিই পড়ে থাকে। ঠিক আছে, আমি যাব পলাশহাটে। আজ যদি হরিণবাড়িতে রাত্রে থাকি তাহলে তুমি আমায় কাল সকাল ৮টার মধ্যে ওখানে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ সাব, ও তো মামুলি ব্যাপার। জয়দেব খুশি হলো। তোমাকে কত দিতে হবে? ড্রাইভার একটু ইতস্তত করল। সাব, ভাড়ার ব্যাপারটাই একটু গোলমাল হবে। কেন? আমি হরিণবাড়ি থেকে এসেছি ২জন প্যাসেঞ্জারকে নিতে। তারা যদি আসে তাহলে আপনি ৫০ টাকা দেবেন, আর যদি না আসে তাহলে ৩০০। হরিণবাড়ি থেকে পলাশহাটের ভাড়া আলাদা। ড্রাইভার ভেবেচিন্তে জানালো, যারা তোমাকে ভাড়া করেছে তারা যদি আমাকে নিতে রাজি না হয় তাহলে? ড্রাইভার হাসলো। আপনি আমার পাশে বসে যাবেন স্যার, কোনো অসুবিধা হবে না। আমি ৮টা পর্যন্ত অপেক্ষা করব। আগের ড্রাইভারকে নিষেধ করে জয়দেব ফিরে এলো। ড্রাইভারের পাশের সিটে বসে আরাম করে একটা সিগারেট ধরালো। যারা যাবেন তারা হরিণবাড়িতেই থাকেন? না সাব, বছরে একবার আসেন, ৩ দিন থাকে। আমাকে ও বাড়ির দারোয়ান খবর দিলে আমি এসে নিয়ে যাই। কিন্তু আজ খুব দেরি হচ্ছে দেখছি, বোধহয় ট্রেন লেট আছে। আমারটাও ৪ ঘন্টা লেট ছিল। ৮টা বাজতে যখন মিনিট পাঁচেক বাকি তখন ড্রাইভার সোজা হলো। ওই যে ওরা এসে গেছে বলে গাড়িটা চালু করে এগিয়ে এলো সিঁড়ির গা বরাবর। এতক্ষণে বৃষ্টির ফোঁটা মোটা হয়েছে। টিনের চালে চড়বড়ে শব্দ বাজছে। ড্রাইভার তার মধ্যেই বেরিয়ে পেছনের দরজা খুলে বলল, সেলাম মেম সাহেব। শেষ শব্দটা শুনে জয়দেব ঘাড় ফেরাতে গিয়েও শঙ্কিত হলো। দরজা খোলা থাকায় গাড়ির ভেতরে আলো জ্বলছিল। এখন গাড়ির ভেতরটা সুগন্ধে ভরে গেছে। দুজনেই উঠে পড়ায় ড্রাইভার দরজা বন্ধ করে দিল। তারপর পেছনের ক্যারিয়ারে মাল তুলে কুলিকে বিদায় করল সে। অর্থাৎ যাত্রীদের সঙ্গে ড্রাইভারের ভালো জানাশোনা। ইঞ্জিন চালু করে স্টেশন চত্বর ছাড়তেই পেছন থেকে একটা সুন্দর গলা ভেসে এলো। কেমন আছো মানসিং? জি মেম সাব, কোনো মতে আছি, ভগবানের দয়ায় বেঁচে আছি। ড্রাইভার খুব সমীহ করে জবাব দিল। আজ গাড়ি লেট ছিল? হ্যাঁ, অনেকক্ষণ তোমাকে বসে থাকতে হয়েছে। ঠিক আছে, এরকম তো হয়েই থাকে। বৃষ্টি পড়ছে বেশ। হেডলাইটের আলোয় জলের ফোঁটাগুলো স্পষ্ট। সামনের পিচের রাস্তায় পড়ে কই মাছের মতো লাফিয়ে মিলিয়ে যাচ্ছে। জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল। এরা তাকে কি মনে করেছেন তা সে বুঝতে পারছে না। ড্রাইভারটাও তার কথা বলেনি ওদের। অন্যের ভাড়া করা গাড়িতে এইভাবে যাওয়ায় এখন নিজেরই খারাপ লাগছে। আমার বাংলোর খবর কি মানসিং? সব ঠিক আছে মেম সাব। রোজ বৃষ্টি হচ্ছে এখন? হ্যাঁ মেম সাব, এই সময় তো বৃষ্টি লেগেই থাকে। মহিলা যেন নিজের মনেই কথাগুলো বললেন। জয়দেব দেখল শহরটা ডান দিকে রেখে গাড়ি বাঁ দিকে বাঁক নিল। বৃষ্টির জন্য খুব বেশি গতি বাড়াতে পারছে না, তবে রাস্তা খুব ভালো, এইটাই সুবিধা। জয়দেবের আর চুপ করে থাকতে ভালো লাগছিল না। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, নদীর জল বেড়েছে বলেছিলে, এদিকে কি বন্যা হয়? হয় সাব, তবে ২-১ দিন জল থাকে, পাহাড়ি নদী তো। কথাটা বলেই বোধহয় ড্রাইভারের খেয়াল হলো। সে মুখ ফিরিয়ে পেছনে তাকিয়ে বলল, এই সাব পলাশহাট যাবেন, গাড়ি পাচ্ছিলেন না তাই। ওপাশ থেকে কোনো জবাব এলো না। জয়দেবের অস্বস্তি বেড়ে গেল। ভদ্রমহিলা কি তাকে সঙ্গে নেওয়া পছন্দ করছেন না? ওর সঙ্গে যে আছে তার গলা একবারও পায়নি গাড়ি ছাড়ার পর থেকে। কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ফেরালো জয়দেব। আমি হয়তো আপনাদের অসুবিধে করলাম, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। আমাকে কাল সকাল ৮টার মধ্যে পলাশহাটে পৌঁছাতে হবে। ২ মুহূর্ত চুপচাপ কাটল। অন্ধকারে কোনো মুখই ভালো করে বুঝতে পারছিল না জয়দেব। তবে পেছনের দুজনই যে মহিলা সেটা বুঝতে অসুবিধা হয় না। মানসিং কি পলাশহাটে যাচ্ছ? না মেম সাব, এই সাব হরিণবাড়িতে আজ থাকবেন, ভোরে আমি নিয়ে যাব। আপনি কি ট্রেনে এলেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। পলাশহাটে প্রথম যাচ্ছেন? না, এর আগে একবার গিয়েছিলাম। ওখানে কার কাছে যাবেন? মিস্টার চোপড়া, ব্যবসার ব্যাপার। ও, আমি এদিকের লোকজনকে এখন আর তেমন চিনি না। যারা পুরনো দিনে ছিল তাদের জানি। চোপড়া বোধহয় বেশি দিন আসেননি এদিকে। আগে তো সপ্তাহে ৩ দিন আমরা পলাশহাট ক্লাবে গল্প করতে যেতাম।
কি নাম আপনার? জয়দেব সেন। বদ্যি? হ্যাঁ, আমরাও বদ্যি, গুপ্ত। এতক্ষণে একটা ধারণায় আসতে পারল জয়দেব। গলা শুনে মনে হয়েছিল বছর 25-এর মধ্যে বয়স, কিন্তু কথাবার্তায় বোঝা যাচ্ছে তা নয়। তার পাশের মেয়েটি অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। তবে ভদ্রমহিলার অঙ্গে কালো শাড়ি জামা থাকায় গায়ের ফর্সা রং স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধকারে। কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর জয়দেব জিজ্ঞাসা করল, আমি একটা সিগারেট খেতে পারি? স্বাচ্ছন্দ্যে। তারপর আচমকা জিজ্ঞাসা করলেন, কি সিগারেট খান আপনি? জয়দেব বেশ অবাক হলো, কারণ আজ পর্যন্ত কোনো মহিলার মুখে সে এই প্রশ্ন শোনেনি। ব্র্যান্ডের নাম বলতেই মহিলার গলা থেকে অস্ফুট আওয়াজ বের হলো। তারপর আবার সব চুপচাপ। বৃষ্টির তেজ মোটেই কমছে না। এর মধ্যে ওরা জঙ্গুলে এলাকায় চলে এসেছে। দুপাশের খোলা জমিতে জল জমছে। গাড়ির কাজ বন্ধ থাকলেও একটু একটু শীত শীত ভাব ছড়াচ্ছিল। জয়দেবের মনে হলো ধোঁয়া গাড়িতে জমে যাচ্ছে। সে কাঁচ সামান্য নামিয়ে সিগারেটটা ছুঁড়ে দিতেই পেছন থেকে মহিলা বলে উঠলেন, কি হলো, ফেলে দিলেন কেন? অনেক দিন বাদে গন্ধটা পেলাম। জয়দেব কথাটার অর্থ ধরতে পারল না। বলল, ধোঁয়া জমে যাচ্ছে, তাতে কিছু হতো না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সামনের সিটে বসেও সেটা স্পষ্ট টের পেল জয়দেব। তারপর কথা ঘোরানোর জন্যে বলল, হরিণবাড়িতে আপনার বাড়ি আছে নিশ্চয়ই? হ্যাঁ, রয়ে গেছে। এ জীবনে বিক্রি করতে পারবো না। বছরে একবার আমাকে আসতেই হয় এই দিনটায়। সাধারণত সন্ধ্যের আগেই পৌঁছে যায়। এবার ট্রেনটা। জয়দেবের কৌতূহল বাড়ছিল, কিন্তু বাড়তি প্রশ্ন করতে শিষ্টাচারে আটকাচ্ছে। সে রাস্তার দিকে তাকালো। বৃষ্টি এবার একটু ধরেছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে সরু পিচের রাস্তা। প্রচণ্ড বেগে গাড়ি ছুটছিল। তারপর একটা বাঁক নিতেই ড্রাইভার স্পিড কমিয়ে আনলো। জয়দেব দেখল ঘড়িতে এখন 10টা 3, অথচ বাইরের স্যাঁতস্যাঁতে অন্ধকার। প্রকৃতির দিকে তাকালে মনে হয় বিশ্ব চরাচর থেকে বহু দূরে ছিটকে বেরিয়ে এসেছে। গতি কমিয়ে গাড়িটা শেষ পর্যন্ত থেমে গেল। জয়দেব প্রশ্ন করার আগেই পেছন থেকে ভেসে এলো, কি হলো? ড্রাইভার ততক্ষণে একটা টর্চ নিয়ে দরজা খুলছে। সামনে একটা পুল আছে, নদীর জল বেড়েছে, একবার দেখে নেব। ভদ্রমহিলা যেন আর্তনাদ করে উঠলেন, সে কি, আমাকে আজ রাত্রেই ওখানে পৌঁছাতে হবে। ড্রাইভার জবাব না দিয়ে অন্ধকারে টর্চ জ্বেলে এগিয়ে যেতেই জয়দেবের মনে হলো তার বসে থাকা শোভন নয়। সে ভেজা মাটিতে পা রেখে পিচের রাস্তায় চলে এলো। ঘুটঘুটে অন্ধকার। এখন বৃষ্টিটা থমকেছে। কোনো গাড়ি এই পথে এখন যাচ্ছে না। একটু বাদেই ড্রাইভার ফিরে এলো। জলদি জলদি চলে যেতে হবে। জয়দেব গাড়িতে বসতেই ইঞ্জিন চালু হলো। তারপরেই হেডলাইটের আলোয় নদীটাকে দেখতে পেল সে। জল অস্বাভাবিক উঁচু হয়ে পুলের তলা ছুঁয়েছে। প্রচণ্ড স্পিডে সেটাকে পেরিয়ে আসতেই ড্রাইভার বলল, আর কোনো ভয় নেই। তারপর কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ ভদ্রমহিলার গলা শোনা গেল, আপনি 5 ফুট নয়? চমকে ফিরে তাকালো জয়দেব। মহিলার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে। গাড়ি থেকে নামবার সময় যে আলো জ্বলেছিল তাতে লক্ষ্য করার চেষ্টা করেছিল, কিন্তু মহিলা তখন মুখ নিচু করেছিলেন। হঠাৎ তার উচ্চতা জানতে চাইছেন কেন? সে বলল, 9.5। কেন? আমার মনে হলো 9। 42 থেকে 44, তাই তো? হ্যাঁ, 43। অদ্ভুত ব্যাপার, মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। ভদ্রমহিলা উত্তর দিলেন না কথাটার। যেন আরও কিছুটা অন্ধকার টেনে নিয়ে নিজেকে ঢেকে রাখলেন। জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল। মহিলার গলা শুনে বেশ সুস্থই মনে হয়। ড্রাইভারের সঙ্গে যখন কথা বলছেন তখন বেশ স্বাভাবিক। তাহলে তাকে এরকম প্রশ্ন করছেন কেন? আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরের দিন এই গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো গল্পের শেষ অংশ নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।